ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। কাল অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশে আসতে পারে 4 পরিবর্তন। আক্রমণ ভাগে আলভারেজ, গঞ্জালেজ ও রক্ষণে মলিনার সঙ্গে দেখা যাবে তাগলিয়াফিকোকে। এদিকে নতুন 3 বিশ্ব রেকর্ড গড়ার হাতছানি লিওনেল মেসির সামনে, আর 1 গোল পেলে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে এককভাবে হবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচে প্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন, ছুঁয়েছেন বেশ কিছু মাইল ফলক। অস্ট্রিয়ার বিপক্ষেও আলোচনায় সেই লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সামনে এবার অপেক্ষা করছে আরো নতুন কিছু রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে 16 গোল নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়া দৌড়ে ছুঁয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। অস্ট্রিয়ার বিপক্ষে জালের দেখা পেলেই এককভাবে হয়ে যাবেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। আর এই ম্যাচে জয় পেলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জেতার মাইলফলক গড়বেন সেই ক্লোসাকে পেছনে ফেলে। আরও একটি রেকর্ড অপেক্ষা করছে এলেমটেনের সামনে। ডি বক্সের বাইরে থেকে নিশানা ভেদ করতে পারলে ছাড়িয়ে যাবেন ব্রাজিলের রিভলিনোকে। বিশ্বকাপে ডি বক্সের বাইরে থেকে 6 গোল করে গড়বেন নতুন রেকর্ড। সব মিলিয়ে প্রতিপক্ষের সামনে আর্জেন্টিনা মানেই যেন লিওনেল মেসি। অস্ট্রিয়া গোলরক্ষক আলেকজান্ডার স্লাজা দিলেন সেই সতর্কবার্তা। মাঠে তার উপস্থিতি অসাধারণ এবং সেটি তার দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। মেসি যখন মাঠে থাকেন তখন যে শক্তি ও আবহ ছড়িয়ে দেন তা দুর্দান্ত। এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব। তবে আর্জেন্টিনা শিবিরে আছে ইনজুরি সমস্যা। চোটের কারণে খেলা হবে না ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়ালের। তার পরিবর্তে শুরুর একাদশে দেখা যাবে মলিনাকে। আর ইনজুরি কাটিয়ে একাদশে ফিরতে প্রস্তুত তাগলিয়াফিকো। সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে একাদশে 4টি পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ডিফেন্সে মলিনা, তাগলিয়াফিকোর সঙ্গে আক্রমণ ভাগে দেখা যেতে পারে হুলিয়ান আলভারেজকে। উইংয়ে থিয়াগো আলমাদার পরিবর্তে খেলতে পারেন নিকো গঞ্জালেস। আর ডালাসের এই গরম উপেক্ষা করতে ম্যাচের আগের দিন কানসাস সিটি থেকে উড়ে এসে সরাসরি প্রেস কনফারেন্সে অংশ নেবে আলভিসেলেস। তারা করবে না কোনো অনুশীলন সেশন। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আলজেরিয়া ম্যাচের মতো অতটা সহজ হতে যাচ্ছে কিনা এই অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ সেটা বলা মুশকিল, কারণ অস্ট্রিয়া জর্ডানের জালে 3 গোল দিয়েছিল যদি মনে থাকে আপনাদের প্রথম ম্যাচটাতে। সুতরাং এখানে কঠিন হতে যাচ্ছে। আর আর্জেন্টিনা ম্যাচ খেলতে নামবে, রেফারি কে থাকবে সেটা নিয়ে কথা হবে না তা কিন্তু নয়। ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ, এই গ্রুপে আর্জেন্টিনা অস্ট্রিয়ার যে গুরুত্বপূর্ণ ম্যাচটা পরিচালনার দায়িত্ব পেয়েছেন রেফারি আমিন ওমর। ক্যারিয়ারে এখন পর্যন্ত প্রায় 980টি হলুদ কার্ড এবং 25টি লাল কার্ড দেখিয়েছেন তিনি। কঠোর ও শৃঙ্খলা পরায়ণ রেফারি হিসেবে পরিচিত আমিন ওমর এখন পর্যন্ত 269টি ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেও তিনি আলোচনায় ছিলেন। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচে নতুন 5 সেকেন্ড নিয়ম প্রয়োগ করে সবার নজর কাড়েন। আফ্রিকা কাপ অব নেশনস সহ বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে দায়িত্ব পালন করছেন আমিন ওমর। আর্জেন্টিনা চিন্তার কারণ হতে পারেন অস্ট্রিয়ার 6 ফুট 7 ইঞ্চির সাশা কালাইজিস। এই অস্ট্রিয়ান স্ট্রাইকারকে ঘিরে বাড়ছে নতুন সমীকরণ। 6 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকারকে অস্ট্রিয়ার গোপন অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। তার উচ্চতা ও হেডিং দক্ষতা যে কোনো ডিফেন্সের জন্য বড় হুমকি। বর্তমানে লাস্কের হয়ে খেলা 28 বছর বয়সী কালাইজিস গত মৌসুমে 23 ম্যাচে 6 গোল করেছেন, যার 2টি এসেছে হেড থেকে। এর আগে স্টুটগার্টের হয়ে 60 ম্যাচে 24 গোল করেছেন তিনি। বাতাসে ভাসা বলের লড়াইয়ে কালাইজিস বাড়তি সুবিধা পেতে পারেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই জায়ান্ট স্ট্রাইকার কতটা প্রভাব ফেলতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা। এদিকে অস্ট্রিয়া ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা। দলকে চাপমুক্ত রাখতে আসাদো পার্টি করেছে মেসির দল। দিবু মার্টিনেজ আর লাউতারো মার্টিনেজ মিলে তৈরি করেছে সতীর্থদের জন্য খাবার। পুরো বিশ্বকাপে মেসিদের আসাদো পরিবেশন করতে করতে আর্জেন্টিনা থেকে 500 কেজি মাংস এনেছে দেশটির ফেডারেশন। আর্জেন্টিনা দলের অন্যতম প্রধান শক্তি টিম বন্ডিং। দলের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা আর বন্ধনটা অন্য ফুটবল দলগুলোর জন্য একটা আদর্শ, করণীয় বা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। তবে এই টিম বন্ধনটা বা বন্ডিংটা তো রাতারাতি তৈরি হয়নি। মেসিরা একে অন্যের সাথে
অনেক সময় অতিবাহিত করেন, একে অন্যকে অনেক সময় দেন খেলার মাঠের ট্রেনিং সেশনের বাইরেও। আর সেই টিম বন্ডিং বাড়ানোর অন্যতম প্রধান মাধ্যম একসঙ্গে খেতে যাওয়া। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী দুটি খাবার আছে। একটি হলো বিশেষ ধরনের একটি পানীয় বা চা, যার নাম মাতে। আমার পেছনের ছবিটিতে দেখুন এনজো ফার্নান্দেস, লিসান্দ্রো মার্টিনেস আর ক্রিস্টিয়ানো রোমেরো মাতে হাতে খুনসিটিতে মেতে উঠেছেন। আর্জেন্টিনার আরেকটি ঐতিহ্যবাহী খাবারের নাম আসাদো, যা মূলত এক ধরনের বারবিকিউয়ের মতো, তবে সাধারণ বারবিকিউয়ের চেয়ে এটার প্রস্তুত প্রণালী অনেকটাই ভিন্ন। এই আসাদো মেসিদেরও খুব প্রিয়, তাই তো পুরো বিশ্বকাপ জুড়ে মেসিদের আসাদো পরিবেশন করতেই দলটির ফুটবল ফেডারেশন নিজেদের দেশ থেকে 500 কেজি মাংস নিয়ে এসেছে দলের বেস ক্যাম্প কানসাস সিটিতে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেই দলের টিম বন্ডিংটা বাড়াতেই হয়ে গেল আসাদো পার্টি। যথারীতি যে কোনো পার্টির মধ্যমণি থাকেন আর্জেন্টাইন গোলরক্ষক দিবো মার্টিনেস, ব্যতিক্রম হয়নি এবারও। তিনি আরেক স্ট্রাইকার লাউথারো মার্টিনেসকে সাথে নিয়ে শেফদের সাহায্য নিয়ে তৈরি করেছেন দলের জন্য এই খাবার। শুধু প্রস্তুতি করেননি, অনেক সময় সতীর্থদের খাইয়েও দিতে দেখা গেছে দিবো মার্টিনেসকে। মূলত গরুর মাংস দিয়ে আসাদো সবচেয়ে বেশি পছন্দ আর্জেন্টিনা ফুটবলারদের। এই কাজটি করা হয় দলের টিম বন্ডিং, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য বাড়াতেই, যে কাজটা বেশ ভালোভাবেই অতীতের মতো এবারও করছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তাই তো অস্ট্রেলিয়া ম্যাচে আলজেরিয়ার মতোই আরেকটি ডমিনেটিং পারফরমেন্স প্রত্যাশা করছে সবাই। যেমন হাসি খুশি নির্ভর এক দলকে দেখা যাচ্ছে, তাতে পরের ম্যাচে ডমিনেন্স বা আধিপত্য আসাটা এখন সময়ের ব্যাপার মাত্র বলাই যায়, তাই নয় কি? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে আজকের ম্যাচগুলোর খবর জানাতে চাই। রাত 10টায় গ্রুপ এইচ থেকে মাঠে নামছে স্পেন, তাদের প্রতিপক্ষ সৌদি আরব। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে ড্র করা স্পেন এই ম্যাচে ফিরতে চায় চেনা ছন্দে। লামিন ইয়ামালের দিকে একটা বাড়তি নজর থাকবে। রাত 1টায় গ্রুপ জি এর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ইরান। আর ভোর 4টায় গ্রুপ এইচ এর অপর ম্যাচে মাঠে নামতে যাচ্ছে উরুগুয়ে ও কেপ ভার্দে। প্রথম ম্যাচে কেপ ভার্দে দেখিয়েছে চমক। আর সকাল 7টায় গ্রুপ জি থেকে লড়বে নিউজিল্যান্ড ও মোহাম্মদ সালার মিশর। নেইমার আদর্শ, তবে স্পেন তারকা লামিন ইয়ামালের কাছে সর্বকালের সেরা ফুটবলার মেসি। তবে এমবাপ্পে মেসিদের সাথে গোলের তুলনা চান না এই বার্সা তারকা। ইয়ামাল বললেন 16 গোল করে সেমি থেকে বাদ পড়তে চান না তিনি, দলকে জেতাতে চান বিশ্বকাপ। অন্যদিকে স্পেন কোচ লা ফুয়েন্তে বলছেন 18 বছর বয়সী ইয়ামালকে কারোর সাথে তুলনা করাটা ভুল। নিজেদের প্রথম ম্যাচে গোলপোস্টের নিচে বীরত্ব দেখানো ভার্জিনিয়ার বাধার দেয়াল টপকাতে পারেনি এবারের আসরের অন্যতম ফেভারিট স্পেন। 2010 সালের চ্যাম্পিয়নদের জন্য হতাশাজনক ওই ম্যাচের 71 মিনিটে মাঠে নেমেছিলেন ইয়াংস্টার ইয়ামাল। শেষ সময়ে নেমেও দুই দলের যে কোনো খেলোয়াড়ের চেয়ে ওই ম্যাচে সবচেয়ে বেশি 5 বার ড্রিবলিংয়ের চেষ্টা করেন এই বার্সা তারকা। প্রতিভার বিচারে ইয়ামালকে তুলনা করা হয় মেসি এমবাপ্পেদের সাথে। স্প্যানিশ গণমাধ্যম টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে 18 বছর বয়সী ইয়ামাল জানিয়েছেন তার ব্যক্তিগত আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার হলেও সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে যে সে সর্বকালের সেরা। কারো যদি এ নিয়ে সন্দেহ থাকে তাহলে সেটা শুধু সন্দেহ খোঁজার জন্যই, এ বিষয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসি সেরা। প্রথম ম্যাচে মাঠে নেমে এমবাপ্পে করেছেন জোড়া গোল, আর সবাইকে ছাপিয়ে মেসি পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। জোড়া গোলের দেখা পেয়েছেন এ সময়ের আরেক তারকা আর্লিং হল্যান্ডও। ইয়ামাল বলছেন গোলের জন্য মরিয়া নন তিনি, দলকে বিশ্বকাপ জেতানোই তার মূল লক্ষ্য। মেসি গোল করলো, এমবাপ্পে গোল করলো, আর আমি করলাম না, এসব নিয়ে আমার কোনো আসক্তি নাই। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। 16 গোল করে সেমিফাইনালে বাদ পড়তে চাই না আমি। ইয়ামাল এরই মধ্যে স্পেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে অভিষেক এবং সবচেয়ে কম বয়সী গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 26 ম্যাচে 6 গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন 11 গোল। স্বভাবতই বার্সেলোনার কিংবদন্তি মেসির সঙ্গে ইয়ামালের তুলনা টানা হয়, তবে স্পেন কোচ দে লা ফুয়েন্তের মতে এ ধরনের কোনো বিতর্কের প্রয়োজন নেই।
তাকে কারো সঙ্গে তুলনা করাটা ভুল হবে। তার বয়স 18। সে এখন বেড়ে ওঠা ও পরিণত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমাদের তাকে তার নিজের পথে এগোতে দিতে হবে। এ ধরনের খেলোয়াড় যাদের মধ্যে ভিন্ন কিছু আছে তারা সবসময় প্রস্তুত থাকে। তারা সালভাতোর দালি বা মিকেলাঞ্জেলোর মতো জিনিয়াস। আমাদের কাছে যা অসাধারণ মনে হয় তাদের কাছে তেমনটা নয়। বার্সেলোনা জার্সিতে সব মিলিয়ে 151 ম্যাচে খেলেছেন 18 বছর বয়সী এই তারকা। নিজে 49 বার জালের দেখা পাওয়ার সঙ্গে সহায়তা করেছেন আরও 45 গোলে। বিশ্বকাপের মঞ্চে তাই ইয়ামালের দিকেই থাকবে স্পেনের স্পটলাইট। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 2 ম্যাচ শেষে ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পথে এক পা দিয়েই ফেলেছে মরক্কো। দলটা দারুণ খেলছে বটে, কিন্তু গোল করার ক্ষেত্রে এখনও আছে ঘাটতি। 2 ম্যাচে মোট 26টি শট নিলেও গোল হয়েছে মাত্র 2টি। এ নিয়ে চিন্তিত দেশটার কোচ। মরক্কোর দর্শকদের এই উচ্ছ্বাস বড্ড স্বাভাবিক। গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারের বিশ্বকাপেও এখন পর্যন্ত দারুণ এক্সাইটিং ও এন্টারটেইনিং ফুটবল দিয়ে সবাইকে মুগ্ধ করে চলেছে আফ্রিকান দলটা। 2 ম্যাচ শেষে এখনো আনবিটেন মরক্কো। দলটা দারুণ খেলছে বটে, কিন্তু গোল করার ক্ষেত্রে এখনো আছে ঘাটতি। প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে 1-1 গোলে ড্রর পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে 1-0 গোলে। 2 ম্যাচ শেষে ব্রাজিলের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পথে এক পা দিয়েই ফেলেছে দলটা। কিন্তু দেশটার কোচের কপালে চিন্তার ভাঁজ। 2 ম্যাচে মোট 26টি শট নিলেও গোল হয়েছে মাত্র 2টি। 2টো গোলই করেছেন ইসমাইল সাইবারি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের মাত্র 71 সেকেন্ডে গোল করে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড গড়েছিলেন সাইবারি। এছাড়া ব্রাহিম দিয়াজ কিংবা 18 বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিও অসাধারণ পারফরমেন্স করছেন। তবুও খুব বেশি গোলের সুযোগ কাজে লাগাতে পারছে না দলটা। স্কটল্যান্ডের সাথেই যেমন 71 সেকেন্ডে গোল করেও পুরো ম্যাচে লিড বাড়াতে পারেনি দলটা। অবশ্যই আমরা দ্বিতীয় গোলটি করতে চেয়েছিলাম যাতে আরও স্বস্তিতে থাকতে পারি। আমাদের কিছুটা কার্যকারিতার অভাব ছিল, তবে ইসমাইল সাইবারি এরই মধ্যে 2টি গোল করেছে। সে ধারাবাহিকতা বজায় রাখছে। আমি আশা করি অন্যরাও গোল করতে শুরু করবে। défendre sur leur style. মরক্কোর শেষ ম্যাচ হাইতির বিরুদ্ধে। 2 দলের সাম্প্রতিক ফর্মার পরিসংখ্যান বলছে সহজেই মরক্কোর জয় পাওয়ার কথা। পাশাপাশি এই ম্যাচেই গোল খরা ঘুচিয়ে ফেলতে চাইবেন মরক্কোর ফুটবলাররা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। একদিকে ল্যাটিন আমেরিকার পরাশক্তি ইকুয়েডরের একের পর এক বুলেট গতির আক্রমণ, আর অন্যদিকে একটা ছোট্ট দ্বীপরাষ্ট্রের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা 37 বছর বয়সী এক বুড়ো বাজ পাখি। পুরো ম্যাচে 15টি অবিশ্বাস্য সেভ করেছেন তিনি। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ইকুয়েডরকে গোলশূন্য ড্রতে রুখে দিয়েছে কুরাসাও। আর এই অবিস্মরণীয় মহাকাব্যের একমাত্র নায়কের নাম এলয় রোম। ফুটবল শুধু 11 বনাম 11-র খেলা নয়। ফুটবল কখনো কখনো হয়ে ওঠে ডেভিড আর গলিয়াথের যুদ্ধ, যেখানে এক পাশে থাকে পরাশক্তির অহংকার আর অন্য পাশে একটা ছোট্ট দ্বীপরাষ্ট্রের বুক ভরা স্বপ্ন। আর সেই স্বপ্নের শেষ প্রহরী যদি হন এলয় রুম, তবে ইতিহাস নতুন করে লিখতে বাধ্য। আগের ম্যাচে জার্মানির কাছে 7 গোল খেয়ে যখন বুকটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, তখন কে ভেবেছিল এই ধ্বংসস্তূপ থেকেই ফিনিক্স পাখির মতো জেগে উঠবে দ্য ব্লু ওয়েভ। কিন্তু শনিবার রাতে ইকুয়েডরের একের পর এক বুলেট গতির আক্রমণ যখন কুরাসাওয়ের ডিফেন্স ভেঙে দিচ্ছিল, তখন গোল পোস্টের নিচে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন 37 বছর বয়সী এই অতিমানব। 1টি, 2টি বা 3টি নয়, পুরো ম্যাচে ইকুয়েডরের 15টি নিশ্চিত গোল রুখে দিলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা এবং মহাকাব্যিক এক গোলকিপিং প্রদর্শনী। 2014 বিশ্বকাপে বেলজিয়ামের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড 16টি সেভ করেছিলেন ঠিকই, কিন্তু তার লেগেছিল 120 মিনিট। আর এলয় রুম নির্ধারিত 90 মিনিটেই ইকুয়েডরকে 1 বিন্দু ছাড় দেননি মায়ামি এফসির এই অভিজ্ঞ গোলরক্ষক। 0-0 গোলের এই ড্র কেবল একটি পয়েন্ট নয়,
এটা বিশ্বকাপের মঞ্চে এই চিলতে দ্বীপ দেশটির প্রথম সূর্যোদয়। যে মানুষটার হাত ধরে গত নভেম্বরে জ্যামাইকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপে এসেছিল কুরাসাও, সেই মানুষটাই তাদের এনে দিলেন ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট। ম্যাচ শেষে ড্রেসিং রুমে তাই আনন্দের কান্না। ক্যারিবীয় সাগরের নীল জলরাশিতে আজ রাতে কোনো ঘুম নেই, কারণ তারা পেয়ে গেছে তাদের নতুন এক জাতীয় নায়ক। কুরাসাওয়ের রাজধানী উইলেমস্টাডের রাস্তায় এখন যদি এলয় রুমের কোনো ব্রোঞ্জের মূর্তি তৈরি হয়, তবে ইতিহাস নিশ্চয়ই তাতে অবলীলায় সায় দেবে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। ফিফা বিশ্বকাপকে ঘিরে এবার ফুটবল আর মহাকাশ বিজ্ঞানের এক অনন্য সংযোগ তৈরি করেছে নাসা। 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত হিউস্টনে চলা ফিফা ফ্যান ফেস্টিভ্যালে নাসা দেখাবে কিভাবে মহাকাশ স্টেশনে করা গবেষণা পৃথিবীর জীবন ও ফুটবলের প্রযুক্তিকে উন্নত করেছে। গবেষকরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফুটবল নিয়ে পরীক্ষা চালান, যাতে মাইক্রো টিভিতে বোঝা যায় বলের ভেতরের ভর কিভাবে তার গতি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করে। সেন্সরযুক্ত ম্যাচ বলের আচরণ বিশ্লেষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল অস্ট্রেলিয়া। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 11 রানে তামিম, সাইফ, ইমনদের হারিয়ে বিপাকে পড়েন স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ানোর আগেই নুরুল হাসানের 6 রানে ফিরিয়ে উইকেট তুলে নেন অ্যাডাম জাম্পা। 34 রানে 4 উইকেট হারায় বাংলাদেশ। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত 61 রান করেন তাওহিদ হৃদয়। জবাবে 11 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া। শরীফুলের করা ওই ওভারে 4 বাউন্ডারিতে আসে 17 রান। এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিচেল মার্শ একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। এই ওপেনার 28 বলে করেছেন 60 রান। আর্জেন্টিনার গ্যাটাগোনিয়া অঞ্চলে উন্মোচিত হলো লিওনেল মেসির ইতিহাসের সবচেয়ে বড় ভাস্কর্য। 26 মিটার উচ্চতা এবং 70 টন ওজনের বিশালাকার এই ভাস্কর্যটি এখন ফুটবল বিশ্বের নতুন আকর্ষণ। আর্জেন্টিনার জাতীয় মহাসড়ক 22 এর সংযোগস্থলে বসানো এই ভাস্কর্যে মেসিকে বসে থাকা অবস্থায় দেখা যায়। ইস্পাত ও 3 স্তরের কংক্রিটে নির্মিত এই ভাস্কর্যে মেসির গায়ে জড়ানো আছে দেশটির 3 তারকা খচিত জার্সি। ভাস্কর্যের সামনে জলজল করছে বিশ্বকাপ ট্রফি। ভাস্কর এলদো বেরোইসা স্থানীয় শ্রমিকদের নিয়ে দীর্ঘ 1 বছর অক্লান্ত পরিশ্রম করে এটি সম্পন্ন করে। শুরুতে ভাস্কর্যটি মাত্র 1.72 মিটার বাড়ানোর পরিকল্পনা ছিল। বিশ্বকাপ মানেই টানটান উত্তেজনা, কিন্তু মাঠের লড়াইয়ের সাথে এবার বড় চমক দেখা গেল মাঠের বাইরে। ফোম দিয়ে বিজ্ঞাপন ঢেকে দিয়ে সাড়া ফেলেছে জিলেট। ফিফার কঠিন নিয়ম, কোনো নন স্পন্সর ব্র্যান্ডের লোগো স্টেডিয়ামে রাখা যাবে না। তাই তো জিলেট স্টেডিয়াম হয়ে গেল বোস্টন স্টেডিয়াম। হাজার হাজার সিটের লোগো আর জায়ান্ট সাইন থেকে মুছে ফেলা হলো জিলেটের নাম। কিন্তু এতটুকুতেই থেমে থাকেনি জিলেট। ফিফার এই ব্র্যান্ডিং মুছে দেওয়ার কড়া নিয়মকে তারা অল্প সময়ে পরিণত করলো এক দারুণ মার্কেটিং কৌশলে। এক বিশাল লেয়ারের শেভিং ক্রিম দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো লোগোটি। বিজ্ঞাপনের মাঠে জিলেট প্রমাণ করলো ব্র্যান্ডিং শুধু দৃশ্যমান লোগোতেই থাকে না, চমকপ্রদ আইডিয়ার মাঝেও বেঁচে থাকে। বিশ্বকাপের তিউনিশিয়া ও জাপান ম্যাচ সাক্ষী হলো নতুন এক ইতিহাসের। বিশ্বকাপের 96 বছরে এটি ছিল 1000তম ম্যাচ। 1930 সালে উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপের পর থেকে বিশ্বজুড়ে কোটি ভক্তকে রোমাঞ্চ উপহার দিয়ে আসছে এই টুর্নামেন্ট। প্রায় 1 শতাব্দীর যাত্রায় অসংখ্য কিংবদন্তি, ম্যাচ, অবিস্মরণীয় মুহূর্ত এবং নতুন নতুন ইতিহাসের জন্ম দিয়েছে বিশ্বকাপ। সেই ধারাবাহিকতায় 2026 বিশ্বকাপে অনুষ্ঠিত তিউনিশিয়া ও জাপানের ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে 1000তম ম্যাচ হিসেবে বিশেষ মর্যাদা পেয়েছে। এই দীর্ঘ পথ চলা ফুটবলের এই আসর গ্রেটেস্ট শো অন আর্থের তকমাকে আরো বাড়িয়ে দিয়েছে, আর ইতিহাসের সেই বিশেষ অধ্যায়ে নিজের নাম লিখিয়ে রাখলো জাপান ও তিউনিশিয়ার এই ম্যাচ। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।